আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মিয়ানমার জান্তা। ইউক্রেনের অস্ত্র বোঝাই সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে রাশিয়ার অর্জন কতটুকু? লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও ১ বছর বাড়ল। ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই বলল পুতিন। ১.৫ শতাধিক ফরাসি যুদ্ধ করছেন ইউক্রেনে। প্রতিদিন নিত্য নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মিয়ানমারের সামরিক জান্তা দেশটির উত্তরাঞ্চলে গত ৩ দিনের অভিযানে শতাধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ও বাসিন্দাদের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, সেনারা গত সপ্তাহে ৩ দিন ধরে কিন আপার কিন এবং কে তাউং গ্রামের শতাধিক ভবনে আগুন দিয়েছে। সাগাইং অঞ্চলে গত বছরের অভ্যুত্থানের পর থেকে ভয়াবহ ও রক্তক্ষয়ী প্রতিশোধে গড়ে তোলা হয়েছে। স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা নিয়মিত জান্তা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে আনুষ্ঠানিক মিলিশিয়া বাহিনী তাদের কার্যদক্ষতা দিয়ে জান্তা বাহিনীকে বিস্মিত করে দিয়েছে। সামরিক বাহিনীও বহুবার স্থলভাগ সৈন্যদের সমর্থন করার জন্য বিমান হামলার আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ২৬শে মে সৈন্যরা শূন্যে গুলি করতে করতে কাছে আসার সঙ্গে সঙ্গে কিনের গ্রামবাসীরা পালিয়ে যায়। পরের দিন সকালে আমরা তাদের চলে যাওয়ার আগে আমাদের গ্রাম থেকে ধোঁয়া উঠতে দেখলাম। ২০০টিরও বেশি বাড়ি পুড়ে গেছে। আমার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, শুধু কংক্রিটের ভিত্তি অবশিষ্ট আছে। এই অগ্নিকাণ্ডের পরের চিত্রের একটি ড্রোন ফুটেজ এএফপির হাতে এসেছে। সেখানে দেখা গেছে গ্রাম থেকে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। চিন্দোই নদীর প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ওই ধোঁয়া দেখা যায়। এপি ডিজিটাল ভেরিফিকেশন প্রতিবেদকরা নিশ্চিত করেছেন ফুটেজটি গত সপ্তাহের আগে অনলাইনে দেখা যায়নি, তবে ওই অঞ্চলের কোনো প্রতিবেদনে যাচাই করতে পারেনি বলে এএফপি জানিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১০০তম দিন পার হয়েছে। এখন হিসাব নিকাশ চলছে ১০০ দিন পর কোথায় দাঁড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আক্রমণ ঠেকাতে গিয়ে ইউক্রেনকে তাদের ২০ ভাগ অঞ্চল মূল্য হিসেবে দিতে হয়েছে। এই যুদ্ধ এখন ঠিক কী অবস্থায় রয়েছে তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে নিচের ৩টি উক্তি থেকে। ১. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তার দেশের ২০% ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। ২. যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের সর্বশেষ মূল্যায়নে বলছে, রাশিয়া এখন পূর্ব দোনবাসে কৌশলগত সাফল্য পাচ্ছে, যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। ৩. ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ অন্যদিকে বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ওয়ার অফ অ্যাট্রিশন বা দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তৈরি হতে হবে। শুক্রবার ইউক্রেন হামলার ১০০তম দিনের বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ঘোষণায় জানিয়েছেন, বিশেষ সামরিক অভিযান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। বললেন, মস্কোপন্থী ২ অঞ্চল দনবাস ও লুহানস্কের বাসিন্দাদের কিয়েভ বাহিনীর নির্যাতনের থেকে রক্ষা করতেই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। নির্দিষ্ট কিছু লক্ষ্য ইতিমধ্যেই পূরণ হয়েছে। চলমান অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি হল দনবাসের দনিস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের জনগণের সুরক্ষা নিশ্চিত করা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রুশ আক্রমণের ১০০তম দিনে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখানে আছে, আমাদের দেশের জনগণ এখানে আছেন। আমরা ইতিমধ্যে ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছি। জয় আমাদেরই হবে, গৌরব ইউক্রেনের। ভিডিওতে জেলেনস্কি ও তার দল দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় ইউক্রেনের প্রধানমন্ত্রীও ছিলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মূল্যায়নে বলছে, দনবাস দখলের যুদ্ধে রাশিয়া এখন নিয়ন্ত্রক অবস্থানে আছে বলে মনে করা হচ্ছে। তারা লুহানস্ক অঞ্চলের ৯০% ভূখণ্ডের দখলে নিয়ে এসেছে।
এবং আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো তারা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে। একই সঙ্গে তারা বলেছে এই যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করতে গিয়ে তাদের বিপুল মূল্যও দিতে হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এখন দনবাসে কৌশলগত সাফল্য অর্জন করেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে যে যুদ্ধ শুরুর সময় রাশিয়ার যে মূল উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর একটিও আসলে অর্জিত হয়নি। তারা বলেছে মস্কো চেয়েছিল শুরুতেই তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং ইউক্রেনীয় সরকারের কেন্দ্রগুলো দখল করে নেবে। এর মানে যুদ্ধ কোনো পক্ষই হয়তো এগুতে পারছে না, কিন্তু পিছিয়েও যাচ্ছে না, এক জায়গায় থেকে লড়াই চালিয়ে যাচ্ছে মাসের পর মাস বা এমনকি বছরের পর বছর। রুশ প্রেসিডেন্ট পুতিন হয়তো মনে করতে পারেন তিনি যদি এই কৌশলগত ধৈর্য দেখাতে পারেন তাহলে পশ্চিমা দেশগুলো একসময় এই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়বে, তাদের মনোযোগ চলে যাবে অর্থনীতির সংকটের দিকে বা চীনের হুমকির দিকে। তবে পশ্চিমা দেশগুলো যদি দৃঢ় সংকল্প দেখিয়ে যেতে পারে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতেই থাকে তাহলে যুদ্ধ একটা চিরকালের যুদ্ধে পরিণত হতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও 1 বছরের জন্য বাড়িয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে 0/14 ভোটের ব্যবধানে এ বিলটি পাস হয়। এ ইস্যুতে ভোটদানে বিরত ছিল রাশিয়া। শনিবার এক বিবৃতিতে কথা জানিয়েছেন জাতিসংঘ। সমুদ্রপথে দেশটিতে অস্ত্র পাচারের অভিযোগে 2020 সালের 31 মার্চ থেকে দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভূমধ্যসাগরে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী লিবিয়ার উপর নজরদারি করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো সমস্যা নেই। ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে, এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে। সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেছেন ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করেছে এবং হুঙ্কারও দিচ্ছে। এ সময় পুতিন বলেন, আজব সাগরস্থ ইউক্রেনের মারিউপোল এবং বার্দিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজব সাগরের এ পথ দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে, যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর বিশেষ করে ওডেসাও ব্যবহার হতে পারে। তবে তিনি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোর আশপাশ থেকে দেশটিকে মাইন সরাতে বলেছেন। এর বিনিময়ে রাশিয়া জাহাজগুলোকে নিরাপদে যেতে হবে। এ সময় তিনি আরও বলেন, রোমানিয়া, হাঙ্গেরি বা পোল্যান্ড দিয়ে দানিউব নদীপথ ব্যবহার করা যেতে পারে। তবে বেলারুশ হয়ে যাওয়া পথটি সবচেয়ে সাধারণ, সহজ এবং সুলভ হবে। ওই পথ দিয়ে বল্টিক বন্দরগুলোতে যাওয়া যাবে। সেখান থেকে বল্টিক সাগর এবং তারপর পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যাবে। তবে পুতিন বলেছেন, রাশিয়ার মিত্র বেলারুশ হয়ে যাওয়া পথটা শর্ত সাপেক্ষ ব্যবহার করা যাবে। এই পথটি ব্যবহার করতে হলে বেলারুশের ওপর দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাওয়া এক ফরাসি যুবক রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন। বর্তমানে 1.5 শতাধিক ফরাসি যুদ্ধ করছেন দেশটিতে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরাসি যোদ্ধা তিনি ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন। তবে এর আগে গত 30 মে ফরাসি এক সাংবাদিকও রাশিয়ার হামলায় নিহত হন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর কামানের গোলায় ওই যোদ্ধা মারাত্মকভাবে আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরাসি যুবকের পরিবারকে শোক জানিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু করে ইউক্রেন। আনুমানিক 150 ফরাসি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করেছেন। এছাড়া ইউক্রেনকে 200 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। রুশ বাহিনী কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে জানিয়েছে। এদিকে চলমান যুদ্ধকে রাশিয়া দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদী পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, অধিকৃত দক্ষিণ অঞ্চলে প্রথম পর্যায়ে খেরসন অগ্রসর হওয়ার পরিবর্তে রাশিয়ান সেনাবাহিনী স্তরযুক্ত প্রতিরক্ষা তৈরি করেছে। এদিকে রুশ বাহিনী সম্ভবত 2 সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণ নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া সম্ভবত আগামী 2 সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে। বর্তমানে রাশিয়া লুহানস্কের 90%রও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এটি দোনবাসের 2 অঞ্চলের একটি। মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হয়েছে, মস্কোকে এ কৌশলগত সাফল্য অর্জনের জন্য উল্লেখযোগ্য ক্ষতির শিকার হতে হয়েছে। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার জন্য যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে জনশক্তি ও সরঞ্জামের ক্রমাগত বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং সম্ভবত আরও অনেক সময় লাগবে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলার জোরদার করেন রুশ সেনারা।